এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী সরকার। শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত তো নয়, যেন চাবুক। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রথম বিজেপি সরকার, আর সেই সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তগুলো চাবুকের মতো একটার পর একটা ঘোষণা করে চলেছেন শুভেন্দু অধিকারী। সমস্যা তো হচ্ছে, যারা এতদিন ধরে সমস্ত নেগেটিভ ক্যাম্পেইন করে এসেছে, যারা এতদিন ধরে বুঝিয়ে এসেছে যে বিজেপি নাকি আসবেই না, বিজেপি এলেও কিছু লাভ হবে না, তারা এখন পিছনের দরজা দিয়ে নতুন নতুন ছক কষছে। কি সেই ছক? যখন এ রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, ঠিক তখন তারা বেআইনকে, বেনিয়মকে সাপোর্ট করছে। এতদিন যারা বিধানসভায় শূন্য ছিল, এখন যারা মেরে কেটে কষ্টে কাচিয়ে কুচিয়ে কোনো রকম ভাবে এক হয়েছে, তারা এই মুহূর্তে বেনিয়ম আর বেআইনির পাশে দাঁড়িয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে। কি করলে কাদের স্বার্থে? এই মুহূর্তে বেআইনি নির্মাণ দেখলে বুলডোজার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধুমাত্র একটা বুলডোজার নয়, একটাই সিদ্ধান্ত নয়, একের পর এক চাবুকের মতো সিদ্ধান্ত। কি কি সেই সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ততে সমস্যা হচ্ছে রাজ্যের কোন কোন রাজনৈতিক দলের, যারা আসলে চাইছে এই সুন্দর সুশাসনটাকে নষ্ট করে, বরবাদ করে এখানে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার। তারা কারা চিহ্নিত করা দরকার, খুব দরকার। আজকের সোজাসুজি স্বর্ণালীতে মুখোশ খুলব সেই সমস্ত ছদ্মবেশীদের। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। ক্ষমতায় আসার শপথ নেওয়ার 10 দিন, এবং তার মধ্যে 10 নয়, 10 যদি গুণ করা হয় আরো 10 দিয়ে, তাহলে বলা যেতে পারে হয়তো যে 100খানা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে বর্তমান বিজেপি সরকার, এবং অবশ্যই নিতে পেরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একের পর এক চাবুকের মতো সিদ্ধান্ত। আজ আরো একটা দিন ঐতিহাসিক বাংলার রাজনীতিতে, যে বাংলার রাজনীতি চিরকাল ভোট ব্যাংক, সংখ্যালঘুর মন জুগিয়ে চলা, সংখ্যালঘুদের জন্য দুহাত তুলে একদম মন জোগানোর চেষ্টা, সেই ভোট ব্যাংকের কোনো রেয়াত নয়। আইন সবার জন্য এক, সুযোগ সুবিধে সবার জন্য এক, কারোর জন্য ভোট ব্যাংক বলে বাড়তি সুবিধে নয়। এবং এই জায়গা থেকে শুরু করব আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, যে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্যান্য ছোট মেজো সেজো কুচো পলিটিক্যাল পার্টি যারা 0-1-এ গিয়ে থমকেছে, তারা পর্যন্ত হিলে গেছে। কি সেই খবর? ধর্মের ভিত্তিতে কোনো ভাতা নয় আর পশ্চিমবঙ্গে। আজকে এই মুহূর্তের সব থেকে বড় খবর, ধর্মের ভিত্তিতে আর কোনো ভাতা নয়। ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধ করলো পশ্চিমবঙ্গ সরকার। মাদ্রাসা সহ সমস্ত ধর্মীয় প্রকল্পে এখন থেকে ভাতা বন্ধ। কোনো ভাতা নয়, কোনো রকমের আলাদা টাকা নয়, মাদ্রাসা সহ সমস্ত ধর্মীয় প্রকল্পে ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিল বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী সরকার। সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী সরকারের। বন্ধ হলো ইমাম, মুয়াজ্জিম এবং পুরোহিত ভাতাও। না তো ইমাম, না তো মুয়াজ্জিম, না তো পুরোহিত, ধর্মের ভিত্তিতে কোনো ভাতা নয়। যদিও ভাতা বন্ধ হলেও চালু থাকবে পড়ুয়াদের স্কলারশিপ। যারা পড়াশোনা করছে, যারা ভালো রেজাল্ট পাচ্ছে, সেই সমস্ত পড়ুয়াদের জন্য স্কলারশিপ চালু থাকবে, কিন্তু ভাতা আপাতত বন্ধ হচ্ছে।
নিঃসন্দেহে ঐতিহাসিক এই সিদ্ধান্ত, এবং পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বুকের পাটা লাগে এ ধরনের সিদ্ধান্ত ঘোষণা করতে শুভেন্দু অধিকারীর সরকার সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখিয়েছে, সাহস দেখিয়েছে। উন্নয়নের জন্য খরচ হোক, পড়ুয়াদের ভবিষ্যতের জন্য খরচ হোক, শিল্প, স্বাস্থ্য, রাস্তাঘাট, জল এসবের জন্য খরচ হোক, ধর্মের ভিত্তিতে ভাতা কেন? এই প্রশ্ন করার সাহস দেখিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। কি বলছেন অগ্নিমিত্রা পাল, একবার শুনবো। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। আর যখন একের পর এক করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ঠিক করার সিদ্ধান্ত নেওয়ার সময়তে কি পরিস্থিতি চলছে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে, এবং লোকে বলছে যেটা নাকি একটা শুরুয়াত, একটা সূচনা, বদলে যাওয়া বাংলা একটা নতুন ছবি। রাজ্যের আইন শৃঙ্খলা সেখানে পুনর্নির্মাণ করা হচ্ছে, অবৈধ বেআইনি বেনিয়ম দেখলে সেখানে বুলডোজার চলছে, অথচ এতে নাকি একটা শ্রেণীর গায়ে জ্বালা ধরছে। তাই রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট করতে প্রতিবাদের নামে শুরু হয়েছে গুন্ডামি। পার্ক সার্কাসের ছবি আজকের, সেখানে প্রতিবাদ করার নামে গুন্ডামি শুরু হয়েছে, ধর্মীয় স্লোগান দিয়ে লোক খেপানো সেখানে হচ্ছিল, এবং কাশ্মীরের কায়দাতে পাথর ছোড়াও হচ্ছিল। সেখানে গাড়ি ভাঙচুর করা হয়েছে, পাথর ছোড়া হয়েছে। হঠাৎ করে যখন বেআইনি কনস্ট্রাকশনে যখন হাত দিচ্ছে সরকার, এবং যেটা দেওয়া উচিত ছিল বহুদিন ধরে, তখন হঠাৎ করে রাজ্যের এই অস্থির পরিস্থিতি তৈরি করছে কারা? এরপর কেন্দ্রীয় বাহিনী নামে, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মিলে একসঙ্গে এলাকা শান্ত করে, পার্ক সার্কাসে লাঠিচার্জ করে পুলিশ, এবং বেয়াদবির করার শাস্তি হবে এটাও ঘোষণা করার কিছুক্ষণের মধ্যে, 2 ঘন্টার মধ্যে এলাকা পুরো ফাঁকা হয়ে যায়। রাজ্যের শেষ এই ছবি কবে দেখেছে বাংলা? আমার মনে পড়ছে না, আপনার মনে থাকলে বলবেন। এখানে বেনিয়ম দেখলে, উচ্ছৃঙ্খলতা দেখলে, বেয়াদবি দেখলে সরকার উল্টে প্রশ্রয় দিয়ে এসছে বরাবর এর আগে। আর এই প্রথমবার যারা বেআইনি বেনিয়মের সাপোর্ট করে, বেনিয়মকে সাপোর্ট করে যারা রাস্তায় নেমে ঢিল ছুড়ছিল, ধর্মীয় স্লোগান দিচ্ছিল, পাথর ছুড়ছিল, কাশ্মীর বানাবার চেষ্টা করছিল, তারা 2 ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে বাড়িতে ঢুকে গেছে। এরপরে যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও যান, পার্ক সার্কাসে বেশ কিছু পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছেন, আক্রান্তদের দেখতে সেখানে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ডেপুটি কমিশনারের অফিসে পৌঁছন শুভেন্দু অধিকারী, এবং তারপর ডেপুটি কমিশনারের দপ্তর থেকে বেরিয়ে নির্ভয়ে কাজ করার বার্তা দেন শুভেন্দু অধিকারী। এটা অন্যতম ব্রেকিং নিউজ এটা কিন্তু আজকে। সোমবার দিনকে ডেপুটি কমিশনারের অফিসে পৌঁছে যান শুভেন্দু অধিকারী, এবং সেখান থেকে বেরিয়ে নির্ভয়ে কাজ করার বার্তাও দিলেন। অন্যতম গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজটা দিয়ে দিলাম শুভেন্দু অধিকারীর বার্তা। এবার শুনেই কি বার্তা দিয়েছেন তিনি। একটা কথাই আমি বলে গেলাম, এটা জিরো টলারেন্স। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। সোজা কথা শুভেন্দু অধিকারী, আমি এই কথাটা আরো একবার দুবার চালাতে বলবো, যে স্ট্রেট ফরওয়ার্ড শুভেন্দু অধিকারীর কথা, যে কোনো রকম ভাবে বেয়াদবি বরদাস্ত করব না। পার্ক সার্কাস সহ, শুধুমাত্র পার্ক সার্কাস নয়, যেখানে দেখবো যে এরকম কেউ ঝামেলা করার চেষ্টা করছে, ধর্মীয় স্লোগান দিচ্ছে, পশ্চিমবঙ্গকে কাশ্মীর বানাবার চেষ্টা করছে, কোনো রেয়াত করা হবে না। সেন্ট্রাল ফোর্স সেই ইলেকশনটা ভালোভাবে করিয়েছিল, প্রয়োজনে সেন্ট্রাল ফোর্স আরো আসবে। মাথায় রাখবেন, সরকার যদি না চায় না, কেউ মাদ্রামো করতে পারে না, কেউ দাঙ্গা করতে পারে না। অতএব পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর সরকার কিন্তু খুব কঠিনভাবে এই পরিস্থিতিগুলো হ্যান্ডেল করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন। তিনি বললেন আজকে যে আপনারা কান খুলে শুনে রাখুন, এটাই এ ধরনের শেষ ঘটনা। এরপর যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে, আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না, এটা বলছেন শুভেন্দু অধিকারী। আরো একবার শোনাবো কি বলছেন শুভেন্দু অধিকারী। কথাই আমি বলে গেলাম, এটা জিরো টলারেন্স।
আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবেন। শুভেন্দু অধিকারী স্পষ্ট বক্তব্য দিয়ে বার্তা দিয়েছেন। শুধুমাত্র স্পষ্ট বার্তা নয়, বলছি এখানে হয়তো একটা শ্রেণী ভয় করতে পারে, আর একটা শ্রেণী মনে করতে পারে যেগুলোকে হাতিয়ার করে রাজ্যকে আবার নতুন করে উত্তপ্ত করবে। আমি বলছি তাদেরকে এই সমস্ত চেষ্টা ছেড়ে দিন। এখন হয়তো বুঝতে পারছেন না, পশ্চিমবঙ্গের সরকারটা বদলে গেছে, তৃণমূলের সরকার আর নেই, দুধেল গাইদেরকে আড়াল করে রাখার সরকার আর নেই। এখন এই সরকার, শুভেন্দু অধিকারী সরকার, কে গরু কে মোষ কে ছাগল দেখবে না, কে দুধ দেয় আর কে দুধ দেয় না দেখবে না। প্রথম হচ্ছে রাজ্যের ল অ্যান্ড অর্ডার। যদি রাজ্যের ল অ্যান্ড অর্ডার কোথাও বিগ্রহে, তাহলে পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী যতখানি করা হওয়ার দরকার ততখানি করা হবে, স্ট্রেট বলে দিলেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, সমস্ত ক্ষেত্রে জিরো টলারেন্সের বার্তাও দিয়েছেন। তিনি বলছেন যে পুলিশের টেবিলের তলায় লুকোনোর দিন শেষ। এটা বলেছেন শুভেন্দু অধিকারী আজকে, যে কথায় কথায় পুলিশ গিয়ে টেবিলের তলায় লুকোবে, কথায় কথায় পুলিশ মার খাবে, সেই দিনও শেষ হয়ে গিয়েছে। পুলিশের গায়ে হাত পড়লে কোনো রকম ভাবে বরদাস্ত করা হবে না, শুভেন্দু অধিকারী বলছেন। তিনি বলছেন যে পুলিশকে খোলা ছাড় তিনি দিয়ে রেখেছেন, আইনের রক্ষায় পুলিশকে খোলা ছাড় দিয়ে রেখেছেন তিনি। অতএব এখন সেদিন আর নেই যে পুলিশের ওপরে গিয়ে হম্বিতম্বি করব, পুলিশকে লাথি মারবো, সেই উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি, এই সমস্ত আর দেখার সুযোগ পাওয়া যাবে না। শুভেন্দু অধিকারীর কড়া বার্তা। সরকার কিন্তু পুলিশের যাবতীয় ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করার কথা অলরেডি বলে দিয়েছে। পুলিশ, রাজ্যের পুলিশ সিংঘম হয়ে ঘুরে বেড়াবে। রাজ্যের পুলিশ কোনো অন্যায় অবিচার দেখলে, কোনো রকম বেআইনি বেনিয়ম দেখলে রাজ্যের পুলিশ অ্যাকশন নেবে, এবং সেই অ্যাকশন নেওয়ার জন্য তাদেরকে ক্লিন চিট, ছাড়পত্র দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি দারুণ বিষয়! তিনি বলছেন যে এখন আর সেই দিন নেই যখন পুলিশ টেবিলের তলায় গিয়ে মুখ লুকোবে, সেই দিনটা আর নেই। কি বলছেন শুভেন্দু অধিকারী, একবার শোনাবো। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসাবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসাবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। আর এখানেই তো প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, যখন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, যখন রাজ্যে সবকিছু ঠিক আইন মোতাবেক চলছে, যখন রাজ্যে যারা দুষ্কৃতী, যারা অশান্তি তৈরি করে, যারা আগুন জ্বালায়, তারা যখন ক্রমশ সিদিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়তে রাজ্যকে উত্তপ্ত করতে চাইছে কারা? চিরকাল এবং দীর্ঘ বছর ধরে বেআইনি বেনিয়মের বিরুদ্ধে আমরা কথা বলে এসেছি। যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, সেই সময়তে বেশ কিছু ছোটখাটো রাজনৈতিক দল, যারা কখনো শূন্য কখনো একে থাকে, তারাও বলে এসেছে গলা চড়িয়ে, সত্যি তো, কেন তিল জলার খাল, বিভিন্ন জায়গার যেখানে অবৈধ, মানে ব্যাঙের ছাতার মতো, সেখানে কেন মাথা গজিয়ে উঠবে বিভিন্ন বহুতল, কেন সেখানে জলাভূমি ভরাট হবে, কেন উঠবে, মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কেন খেয়াল রাখেন না? কত কথা, কত প্রতিবাদ। আর আজকে যখন সেই তিলজলা চত্বরে বুলডোজার চলছে, যখন অবৈধ নির্মাণের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছে শুভেন্দু অধিকারী সরকার, ঠিক তখন তাদের উল্টো সুর। তারা চলে যাচ্ছে কোর্টে, স্টে অর্ডার নিয়ে আসছে। যারা অন্যায় করছে
যারা দিনের পর দিন বেআইনি কাজ করছে, বেআইনি কনস্ট্রাকশন, বেনিয়ম, সেগুলোকে সাপোর্ট করার জন্য তারা রাস্তায় নামছে এই মুহূর্তে। কি অদ্ভুত না? যখন সরকার চেঞ্জ হলো তখন অন্য মুখ। তৃণমূল কংগ্রেসের সময়তে কত কথা বলা হতো, ভাঙা উচিত, অন্যায়, তৃণমূলের আমলে এগুলো হচ্ছে, রমরমিয়ে গজাচ্ছে বেআইনি বহুতল। যেই সরকারটা চেঞ্জ হলে, বিজেপি চলে এলো, সুর বদলে গেল শতরূপদের। তারা স্টে অর্ডার নিয়ে বিকাশ রঞ্জন চলে যাচ্ছেন কোর্টে, শতরূপ ঘোষ স্টে অর্ডার নিয়ে চলে আসছে, এবং তারপর অনুমেয় যে এইভাবে কোথাও পার্ক সার্কাস বা বিভিন্ন চত্বরে, যেখানে হঠাৎ করে, পার্ক সার্কাসে তো কোনো বাড়িতে হাত পড়েনি, সেখানে তো বুলডোজার চলেনি, তাহলে সেই সমস্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে দিল যারা, হঠাৎ করে পুলিশকে অ্যাকশন নিতে হলো, তাদেরকে তাহলে প্রশ্রয় যোগাচ্ছে কারা? এই প্রশ্ন নিয়ে আমি শুরু করবো আজকের সোজাসুজি স্বর্ণালী। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আমি আলাপ করাবো, এবং তারপর খুব গুরুত্বপূর্ণ 2-3টে বক্তব্য শোনাবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বিজেপি বিধায়ক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, এবং রয়েছেন গবেষক মানস ভট্টাচার্য। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি দুটো বক্তব্য শোনাবো। এক, তিলজলা কাণ্ডে যখন বেআইনি বাড়ি এবং সেখানে আগুন লাগলো, দুজন সংখ্যালঘু মানুষ, এই তো সংখ্যালঘুদের জন্য নাকি এদের প্রাণ কেঁদে ওঠে, কষ্ট হয়, দুঃখ হয়, যখন সেখানে দুজন সংখ্যালঘু মানুষকে পুড়ে মরে যেতে হলো, তারপর যখন শুভেন্দু অধিকারী সরকার ইনস্ট্রাকশন দিল যে বেআইনি নির্মাণের অংশ ভেঙে ফেলতে হবে, তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শতরূপ ঘোষরা সেখানে চলে গেল কোর্টে স্টে অর্ডার নিয়ে, যাতে বেআইনি নির্মাণ ভাঙা না যায়। শোনাবো একবার বক্তব্য, শুনুন। পশ্চিম বাংলায় বুলডোজার কাজ চলবে না, বাংলায় বুলডোজার কাজ চলবে না পশ্চিম বাংলায়। বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা কোর্টে গেছিলেন, আমরা অ্যাপিল করেছিলাম, এই ডেমোলিশনের ওপর স্টে অর্ডার হয়ে গেছে, বাড়ি এখানে ইচ্ছে মতো ভাঙা যাবে না। এই জাভেদ খান, ফৈয়াজ খানরা গত 30 বছর ধরে তারা যে লুটেছে, বেআইনি বিল্ডিং তৈরি করার নাম করে তারা যে লুটেছে, জাভেদ খান, ফৈয়াজ খানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু তাদের পাপের শাস্তি সাধারণ লোককে দেওয়া যাবে না। শুধু শতরূপ ঘোষরা নয়, যারা এই সমস্ত স্টে অর্ডার নিয়ে চলে গিয়েছিল, নওশাদ সিদ্দিকীও তিনি বেআইনি নির্মাণকে ঠিক সাপোর্টও করতে পারছেন না, আবার বুলডোজারকেও সাপোর্ট করতে পারছেন না, সেটা আজব জ্বালা। নওশাদ সিদ্দিকীও সেখানে পৌঁছন। আর এর পাশাপাশি আজকে আলোচনা শুরু করার আগে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে কি যেন বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বিজেপিকে রুখতে, রাজ্যে আবারও ক্ষমতায় আসার জন্য তিনি বলেছিলেন বাম এবং অতি বামকে আমি পাশে চাইছি। তাহলে কি সমঝোতা হয়ে গিয়েছে? সিপিএমূল, তৃণমূল, বাম, অতি বাম, অতি তৃণমূল, এই সমঝোতা সমীকরণগুলো তৈরি হয়ে গিয়েছে? নাহলে আজকে পার্ক সার্কাসের মতো ঘটনা ঘটলো কি করে? যদি আমি আবারও বলে থাকি, যদি আবারও যারা রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছেন, রাজ্যের উন্নয়ন, ডেভেলপমেন্ট, স্বাস্থ্য, শিক্ষা কোনো দিকে নজর না দিয়ে শুধুমাত্র রাজ্যকে উত্তপ্ত করে রাখবো, তাহলে তারা ভুল ভাবছেন। কারণ বর্তমানে বিজেপির সরকার এবং শুভেন্দু অধিকারীর সরকার কোনোভাবে এগুলোকে রেয়াত করবে না। একবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কদিন আগে রবীন্দ্র জয়ন্তীর দিন কি বার্তা দিয়েছিলেন বামেদের জন্য, অতি বামেদের জন্য, শুনুন একবার। আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আর কোথায় কোথায় জোট তৈরি হলে আমি জানি না, কিন্তু নিঃসন্দেহে বেআইনি কনস্ট্রাকশন, বেনিয়ম, সেগুলোর পাশে দাঁড়িয়ে পড়লো সিপিএম। নওশাদ সিদ্দিকী পুরোপুরি বেআইনিকে নিন্দে করতে পারলেন না, সমালোচনা করতে পারলেন না বেআইনি কনস্ট্রাকশনগুলোর। এবং তারপর পার্ক সার্কাসের ছবি, যেখানে পার্ক সার্কাস মুহূর্তের মধ্যে হয়ে উঠলো এক টুকরো কাশ্মীর, পাথরবাজি শুরু হয়ে গেল। কিন্তু ভুলে গেলেন তারা যেটা বিজেপির সরকার, তাই অ্যাকশনও শুরু হয়ে গেল 2 ঘন্টার মধ্যে যে যার সে তার বাড়িতে। না, এখানে না তো কোনো ইমাম মুয়াজ্জিম ভাতা হবে, না তো কোনো পুরোহিত ভাতা হবে, আর না তো
না তো পশ্চিমবঙ্গকে কেউ কাশ্মীর বানাতে দেবে, আর পুলিশ এখানে পুরোপুরি দায়িত্ব সহকারে সিংঘামের মতোই কাজ করবে। আমি এবার রিয়াকশনগুলো নেব যে কিসের প্রশ্রয়ে, কাদের প্রশ্রয়ে এগুলো চলছে। আমি শুরু করবো ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়কে দিয়ে। যদিও ডাক্তারি বিষয় নয়, কিন্তু সব থেকে বড় কথা, এটাও তো একটা রোগ ডাক্তার মুখার্জি। এই যে রোগ দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যের ভেতরে, শহরের ভেতরে বিভিন্ন সময় বাসা বেঁধে রয়েছে, যখন তখন এদের হাতে পাথর ধরিয়ে দাও আর এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করো, ট্রেনে পাথর ছোড়ো, এখানে পাথর ছোড়ো, ভাঙচুর করো। আজকে পার্ক সার্কাস তাই হয়ে গেল। কিন্তু আমি বুঝতে চাইছি যে বিরোধীরা কি এখন, যারা বিরোধী, ছোট বিরোধী, মেজ বিরোধী, কুচো বিরোধী, তারা কি এখন ভাবছে যে এইভাবে পাথর হাতে তুলে দিয়ে নির্দিষ্ট সম্প্রদায়কে উত্তপ্ত করে খেপিয়ে দিয়ে তারা এত সহজে বিজেপিকে মেলাইন করতে পারবে, বিজেপির পুলিশকে বলতে মানে হ্যারাস করতে পারবে? এটা কি আদৌ এত সহজ? কি মনে হয়? একদমই না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলে দিয়েছেন, এটা সংখ্যালঘু সংখ্যাগুরু এর জন্য ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে আইন। আইন মেনে আমরা চলবো, আইন মেনে আমরা চিরকাল চলে এসেছি এবং আইনের শাসনই চলবে, শাসকের আইন এখানে বন্ধ হয়ে গেছে। শুভেন্দু দাই কথাটা বলেছেন। এবার বুঝে নিতে হবে যে এই পাথর চোরা আমাদের পশ্চিমবঙ্গে, কলকাতায় সংখ্যালঘুদের না একটু সচেতন হতে হবে। তারা চিরকাল ব্যবহৃত হয়ে এসছে। বামেরা ব্যবহার করেছে, তৃণমূল ব্যবহার করেছে, তাদেরকে গরু বলেছে, দুধেল গাই বলেছে। তাদের রেড রোডের নামাজে একজন মহিলা কানটা বার করে মাথাটা ঢেকে ওঠবোস করে নিলেন, তার নাম নাকি নামাজ পড়া। এটা তো অপমান। মাথায় রাখতে হবে যে আফজাল গুরু, বুরহানি এক দুটো মুসলমান, তার মানে এই নয় যে বাকি মুসলমানরা সবাই সন্ত্রাসবাদী। তার মধ্যে সৈয়দ মুস্তফা সিরাজও আছেন, সৈয়দ মুজতবা আলীও আছেন, আব্দুল কালাম আজাদও আছেন। মুসলমান যাদেরকে আমরা মনে করি রাষ্ট্রবাদী, যে মুসলমানরা সনাতনী, যারা আইনের শাসন মেনে চলে, তাদের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই। সংখ্যালঘুদের মধ্যে যারা মনে করে তারা এই দেশের খাবে, এই দেশের পড়বে আর এই দেশেই পাথরবাজি করবে, তাদের সঙ্গে মনে রাখবেন একটাই জবাব, তা একটাই দল তাদের সংঘর্ষে থাকবে, সেটা ভারতীয় জনতা পার্টি। আর এখানে একজনই মুখ্যমন্ত্রী আছে রুখে দাঁড়ানোর, তার নাম মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। মনে রাখবেন, জবাব চেয়েছে বাংলা, জবাব দিয়েছে শুভেন্দু অধিকারী। বেশি দিন কিন্তু সময় নেই, মাথায় রাখবেন। যত এইরকম জিনিস হবে, আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পার্ক সার্কাস আর হতে দেব না। ওই যে উত্তপ্ত করা হয়েছিল পার্ক সার্কাসের ইনোসেন্ট যে কটা সংখ্যালঘু ছিল, তাদের মাথাগুলোকে কিন্তু চিহ্নিতকরণ হয়ে গেছে, শনাক্তিকরণ হয়ে গেছে। আর 24 ঘন্টা দেখবেন যদি এরকম হয়, আমি শুভেন্দু অধিকারী এই বক্তব্যটা একদম কোট করে চালাতে বলবো টিমকে, যে যদি আর এরকম পার্ক সার্কাসের মতো আর একটাও ঘটনা ঘটে, আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর একটাও হবে না এখানে পশ্চিমবঙ্গে। এর থেকে বড় ওয়ার্নিং আর কিছু হতে পারে না। শঙ্কুদেব, কি বলবেন? দেখুন, পার্ক সার্কাসটা কেউ কেউ এখনো মনে করছেন যে এটা এখনো তাদের শেল্টার এরিয়া রয়েছে। আমায় মার্জনা করবেন, আমি পলিটিক্যালি অ্যাড্রেস করতে চাই। শারদত্তা প্রশাসনিক জায়গা থেকে বলেছেন, মুখ্যমন্ত্রী খুব নির্দিষ্ট জায়গা থেকে বলেছেন। পশ্চিমবঙ্গে এর আগে ব্যাপারটা খুব সুপ্ত ছিল, এখন সেটা প্রকাশ্যে আসছে। সেটা হচ্ছে সিপিএমূল কনসেপ্ট। সিপিএম, তৃণমূল, কিছু টুকরে টুকরে গ্যাং, কিছু দেশবিরোধী শক্তি, কিছু জামাত, কিছু উচ্ছিষ্ট জামাত এবং কিছু নির্দিষ্ট ধর্মের আশ্রয়ে থাকা সংখ্যালঘু টার্গেটেড সম্প্রদায়, যারা সরাসরি ভারত বিরোধিতায় অভ্যস্ত, তাদেরকে ব্যবহার করে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, বেশ কয়েকটি সংগঠন আমি নাম বলতে পারি, তাদের অর্গানাইজেশনাল হেডরা সারা ভারতবর্ষ থেকে উড়ে আসছেন, এসে পার্ক সার্কাসে বসে গুলগুল গুলগুল করে মিটিং করছেন। সেই মিটিংয়ে ইন্ধন দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সাথে এখন জুটেছে সিপিআইএম। এরা সবাই মিলে চেষ্টা করছেন যে এই যে দেশের শক্তি আজকে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি এবং তার সরকার, যারা ভারতের হয়ে কথা বলছে, যারা দেশের হয়ে কথা বলছে, তাদের বিরুদ্ধে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক নেগেটিভ অ্যাক্টিভিজম, এগুলো এখান থেকে জেনারেট করা শুরু করবেন তারা ভেবেছেন। কিন্তু আপনারা বুঝে নিন, স্পষ্টভাবে জেনে নিন, এই সরকার প্রথম রাতেই হচ্ছে অ্যাকশন শুরু করেছেন, প্রথম অবস্থাতেই হচ্ছে অ্যাড্রেস করা হয়েছে বিষয়টি এবং রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, তার মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে বসে সরাসরি স্পেসিফিক ডিরেকশন দিয়েছেন যে এখানে আইনের শাসন হবে। আমরা জানি যে একাধিক বিভিন্ন
হচ্ছে ধর্মীয় সংগঠন যারা জামাতের সাথে কানেক্টেড, যারা সরাসরি বাংলাদেশের একাধিক অর্গানাইজেশনের সাথে কানেক্টেড, তাদের লোকেরা এখানে বিভিন্ন শেল্টার এরিয়াতে বসে রয়েছে। পাক সার্কাস, তিলজলা, তপসিয়া এই এরিয়ায় বসে এখান থেকেই পুরো ব্যাপারটা জেনারেট করবার চেষ্টা করেছেন। ফলে পাক সার্কাস এবং রাজাবাজারের স্পেসিফিক এরিয়া যে ধরনের অ্যাপ্রোচ করবে, সেই অ্যাপ্রোচ যে এবারে প্রপারলি এন্টারটেইন হবে, এটা কিন্তু যারা মানছেন তারা মূর্খের স্বর্গে বসবাস করছেন। ভারতবর্ষে থাকবেন, ভারতবর্ষের আইন মানতে হবে, ভারতবর্ষে হচ্ছে জীবন অতিবাহিত করবেন, ভারতবর্ষের যে নির্দিষ্ট ল অ্যান্ড অর্ডার আছে সেটা আপনাকে মেনে চলতে হবে। যারা ভেবেছিলেন মিনি পাকিস্তান বানাবেন তাদের দিন শেষ। এখন যদি শুধরে যেতে পারেন শুধরে যান, নাহলে বাকি জীবনটা জেলের মধ্যে থাকতে হবে আইন মেনেই। ভারতের সার্বভৌমত্ব কোনোভাবে কম্প্রোমাইজড হবে এই স্বপ্ন, এই জায়গা আপনারা ভুলে চলে যান। আর আমি আপনাকে একটা কথা বলছি, একটা সিভিল নেচারের মামলা, সেই মামলাতে আপনি কোর্টে উঠে গিয়ে একটা টেম্পোরারি হচ্ছে স্টে নিয়ে ওখানে গিয়ে লাফালাফি করছেন। ভাই শতরূপ ঘোষ কসবা থেকে 30 বার জানান, বিকাশ ভট্টাচার্য আপনি জানান, আপনারা জানেন না যে ওখানে কি চলে? এখন অ্যাকচুয়ালি জানেন, নিঃসন্দেহে জানেন। এরা কয়েকদিন আগে বিভিন্ন সময়তে যখন গুলশান কলোনি থেকে শুরু করে একাধিকবার হয়েছে আলোচনা, এনারাই বলেছেন যে বেআইনি অবৈধ নির্মাণ তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি হয়েছে। তাহলে শুভেন্দু অধিকারীর আমলে যখন সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করা হচ্ছে, তখন আপনারা কেন কোর্টের দৌড়াচ্ছেন? শুনুন, এটার কারণ একটাই, সেটা হচ্ছে এখানে লড়াইটা না মূলত বিচারধারা। আপনাকে বুঝতে হবে হিন্দু সম্প্রদায়ের যে কষ্টের জায়গা তৈরি হয়েছিল, সেই কষ্টের জায়গার উপর ভিত্তি করে ভারতীয় জনতা পার্টির যে বিচারধারা, দেশকে আদর্শ মেনে চলা যে বিচারধারা, সেই বিচারধারার সাথে এখানে লড়াইটা হচ্ছে 34 বছর প্লাস 15 বছরের হচ্ছে বামপন্থী বিচারধারা। তৃণমূল কংগ্রেস নতুন কিছু দল নয়, তৃণমূল কংগ্রেস ছিল সিপিএম এর একটা নতুন ভার্সন। ফলে বামপন্থী যে বিচারধারা, সেই বিচারধারার নির্যাস এখনো পশ্চিমবাংলায় রয়েছে। তারা ডে 1 থেকে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা সবাই এক, চলে আসুন মাওটাও করে খাও। আমরা সবাই মিলে টার্গেট করব কাকে? না ভারতীয় জনতা পার্টিকে। আমরা টার্গেট করব কাকে? না এই আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে বিচারধারার উপর ভিত্তি করে দেশকে আদর্শ বলে মনে করে, সেই বিচারধারাকে টার্গেট করো। কি সারদা, এখানে সরাসরি আক্রমণ হচ্ছে এই দেশের আদর্শ বিচারধারাকে শেষ করে দাও, যেটা বামপন্থী এবং বামপন্থা এবং বামপন্থী বিচারধারার গূঢ় উদ্দেশ্য। সেই উদ্দেশ্য এবং বিধেয়ের সাথে এখন অ্যাড অন হয়েছে জামাত, এখন সংখ্যালঘু সম্প্রদায়, কাশ্মীরের টুকরে টুকরে গ্যাং, এরা সমস্ত একত্রিত হয়েছেন। এদেরকে যথোপযুক্তভাবে আইনানুগ পদ্ধতিতে ভারতের আইন মেনে উপযুক্তভাবেই অ্যাড্রেস করবে ভারতীয় জনতা পার্টির সরকার, এবং সেখানে কোনো মতে এদের রেয়াত করার কোনো জায়গা নেই। এবং এটা অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। 34 বছর এবং এই 15 বছরে তারা এখানে অনেক শাখা প্রশাখা বিস্তার করেছেন। পাক সার্কাসে আপনি যেটা দেখছেন তার বিস্তার আজকে আমাদের একের পর এক জায়গা, যেমন মুর্শিদাবাদের একাধিক জায়গা, মালদার একাধিক জায়গা, বর্ডারের একাধিক জায়গায় এরা বিস্তার করেছে। সব জায়গাতেই তো আপনারা অ্যাকশন নিচ্ছেন। মানুষদের কাছে আসবো, আসার আগে বলি যে শুধুমাত্র পাক সার্কাস, তিলজলা, তপসিয়া নয়, এবার খবর আসছে হাওড়া থেকে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ তা হচ্ছে এবার হাওড়ায় বেআইনি বহুতল ভাঙতে তৎপরতা, বহুতল ভাঙার কাজ শুরু করলে এবার হাওড়া পুরসভা। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। আমি ব্রেকিংটা বলবো আমার টিমকে চালাতে। শরৎ চ্যাটার্জি রোডে আনা হয়েছে ইতিমধ্যে বুলডোজার, শুরু হয়েছে 6 তলার নির্মীয়মান বহুতল ভাঙার কাজ। অতএব শুধুমাত্র একটা তিলজলা তপসিয়া নয়, জায়গায় জায়গায় বেআইনি বহুতল সেখানে তুলে বেআইনি বহুতল রাখা হয়েছে। এবং এখন আমি জানি না যে যারা এই বেআইনি বহুতলগুলোকে বাঁচানোর জন্য কোর্টে লড়ছেন, তারা কত কোর্টে লড়বেন, কত বেআইনি বহুতল বাঁচাবেন। ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। হাওড়ায় বেআইনি বহুতল ভাঙতে তৎপরতা, বহুতল ভাঙার কাজ শুরু হাওড়া পুরসভার। শরৎ চ্যাটার্জি রোডে আনা হয়েছে বুলডোজার, শুরু হয়েছে 6 তলা নির্মীয়মান বহুতল ভাঙার কাজ। ইতিমধ্যে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি আসছি মানুষদের কাছে। মানুষদের কি মনে হচ্ছে? আমরা আইনের শাসন চাইছিলাম, সেটা পেয়েওছি, কিন্তু এখন এটা কি চলছে? দীর্ঘদিন ধরে সেই আমাদের ছাত্রজীবন থেকে কতগুলো শব্দ যেগুলো ডিএম এসপি থেকেও জনপ্রিয় ছিল, যে শব্দবন্ধগুলো, সেটা হচ্ছে এলসিএস, এলসিএম, ডিসিএস,
যেগুলোর সঙ্গে এখনকার প্রজন্ম পরিচিত নয়। এলসিএস মানে হচ্ছে লোকাল কমিটি সেক্রেটারি, এলসিএম লোকাল কমিটি মেম্বার। সিপিএম একটা প্যারালালি শাসন চালাতো এবং সেটা তারা 34 বছর চালিয়েছে, যে যা কিছু হবে পার্টি অফিসের কন্ট্রোলে হবে। একইভাবে পরবর্তীকালের 15 বছর তৃণমূল সেই পদ্ধতি। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ যাদের বয়স 50 বছর তারা জানেই না যে সরকার নামক একটি পদার্থ থাকে, তাদের হাতে শাসন ব্যবস্থা থাকে এবং সেইটাকে মেনে চলতে হয়, এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই বারবার সংখ্যালঘু, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যালঘু শব্দটা পৃথিবীর কোনো অভিধানে প্রযোজ্য নয়, কারণ একমাত্র সংখ্যার ভিত্তিতে 6%-এর নিচে থাকলে সংখ্যালঘু বলা হয়। তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে যে যে দেশে থাকবে সেই দেশের নিয়ম মেনে চলতে হয়। এখানে কলকাতার মধ্যে কোনো পুলিশের ক্ষমতা ছিল না যে খিদিরপুর, তিলজেলা, তপসিয়ায় কোনো হেলমেট ধরার, সামান্য একটা বিষয় যে মোটরসাইকেলে হেলমেট পরতে হয়, এটা তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। এখন যেহেতু টিউমার বড় হয়ে গেছে, ছোট টিউমার হলে অপারেশন তাড়াতাড়ি হয়, এই 49 বছর ধরে আইন না মানাটাই যেহেতু পশ্চিমবঙ্গের একটা নিয়ম হয়ে গেছে, সে কারণে বড় টিউমার অপারেশন করতে গেলে কিছু সংঘর্ষ, কিছু গণ্ডগোল হবেই। ঘটনা হচ্ছে এই মুহূর্তে বামপন্থীরা কি করছে দেখো। ভোটের আগেও আমি এই ডিবেটে এসে বলেছিলাম, কলতান প্রায় শিক্ষামন্ত্রী হয়ে গেছিল, দীপশিতা নারী কল্যাণ মন্ত্রী হয়ে গেছিল, মীনাক্ষী আর একটা ডিপার্টমেন্ট পেয়ে গেছিল এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী বামপন্থীরা প্রায় করে ফেলেছিল। তার কারণ হচ্ছে এদের সোশ্যাল মিডিয়া, এই যে বামপন্থী বা টুকরে টুকরে গ্যাং, এদের সোশ্যাল মিডিয়া ভীষণ স্ট্রং এবং তাদের যে চকলেট বয় শতরূপ ঘোষ, সে প্রকাশ্যে বলেছিল যে বিজেপি 4ই মের পরে কে কত কিলো, শুভেন্দুদার নাম করে বলেছিল কত কিলো হিন্দু তাকে দেখব। তো এদের যে মোডাস অপারেন্ডি বা এদের যে বৃহত্তর লক্ষ্য, সেটা কিন্তু বাংলা বা ভারতের স্বার্থে নয়। এরা হচ্ছে নৈবেদ্যের ওপরে মন্ডার মতো, এদেরকে নৈবেদ্য গাছাড়া দিলেই মন্ডাগুলো ঝরে পড়ে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এবং সঙ্গে সঙ্গে তারা কাজও শুরু করে দিলেন, কাজে নেমে পড়লেন থেকে তৃণমূলের মদতে এরা রাস্তায় নেমেছে, গার্ড করার দায়িত্ব নিয়ে নিলেন। কিন্তু এরা বারবার ভুলে যায় যে জনগণ এদেরকে পরিত্যাগ করেছে এবং শতরূপ একটা খুব সিগনিফিকেন্ট কথা বলে ফেলেছে এখন ভুলেও। সে বলেছে 30 বছর ধরে এখানে জাভেদ খান রাজত্ব করছে। ভাই 15 বছর না হয় মমতা ব্যানার্জি এই অবৈধ নির্মাণগুলোকে সাহায্য করেছে, তাহলে বাকি 15 বছর তো তোমাদের রাজত্ব ছিল, তাহলে তখন আটকাওনি কেন এই অবৈধ নির্মাণগুলোকে? আসলে এরা বলতে বলতে অনেক সময় সত্যি কথা বলে দেয়। বামপন্থীদের আপাতত চুপ থাকা উচিত, কারণ পরপর দুটো ইলেকশনে মানুষ তাদেরকে যে জবাব দিয়েছে, তাদের যে বিচ্ছিন্নতাবাদী ভাবনা, তাদের সমস্ত কিছুর মুখের মতো জবাব পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে, তাদেরকে আর কোনোভাবেই গ্রহণ করছে না। সুতরাং বামপন্থীরা এই কলকাতার মধ্যে যেটুকু তাদের সীমাবদ্ধ কিছু কিছু মিডিয়ার দৌলতে, সেখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত। তারা আবার নিচুতলা থেকে সংগঠনটা শুরু করুন। সব সময় রাষ্ট্রের বিরোধিতা করে, বাম মানে বিরোধী, কিন্তু তাই মানে রাষ্ট্রের বিরোধী, ভারত বিরোধিতা নয়। কিন্তু পার্টির আদর্শগত বিরোধী শঙ্কুদাদের সঙ্গে তাদের লড়াই হবে, হোক, কিন্তু এই বিরোধিতা করতে গিয়ে কে ভারত অথবা পাকিস্তানকে জল দিতে হবে এগুলো থেকে সরে আসুন, নাহলে আগামী দিনে সরে এসে এখন রাজ্যে যাতে মানুষজন পাক সার্কাসে পাথর ছুটতে পারে তার বন্দোবস্ত করছেন, হয়তো আমি জানি না কি করছে। একটা হাত তুলছেন শরৎ দত্ত বাবু, বলুন। পীযূষ কারুরিয়াও জয়েন করেছেন আমাদের আরেক বিধায়ক। 50 বছর তন্ত্র সাধনা করলে বামাখাপা হয়, আর 50 বছর গঞ্জিকা সেবন করলে বামপন্থী হয়। এই ধারাবাহিক মিথ্যেবাদী, এদিন নিয়ে সময় নষ্ট করছেন কেন? বামপন্থী ছিল শূন্য, এখন নিশ্চিহ্ন। কি দরকার? কেরালেও নেই, বঙ্গোপসাগরে কোথাও সাঁতরে বেড়াচ্ছে। এদের নিয়ে আলোচনা করে সময় নষ্ট করবেন না। ওই শতরূপ ওই এইসব করে তো খায় না, মানে এগুলো মিডিয়া, মানে স্থানীয় মিডিয়া। আমি পীযূষ কারুরিয়ার কাছে আসবো, সময় আমরা একদম অল্প, তবে তার আগে জানিয়ে রাখি যে শুধুমাত্র আইনের শাসন না, একই সঙ্গে খাতা খোলাও শুরু করেছেন শুভেন্দু অধিকারী। আগের সরকারের দুর্নীতির ফাইল খুলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর থেকে বড় খবর এই মুহূর্তে আর কিছু নেই। প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে এবার নতুন কমিটি তৈরি হচ্ছে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই তদন্ত কমিটি তৈরি হচ্ছে। আমি ফুল স্ক্রিন বিবিজি রাখতে বলবো। কমিটির মাথায় থাকছে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। 1 জুন তদন্ত শুরু করবে নতুন কমিটি। ভারতীয় ন্যায় সংহিতা ধারা অনুযায়ী এই তদন্ত চলবে।
নবান্নের মন্ত্রিসভার বৈঠকের পরই আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, অর্থাৎ যেমন কথা তেমন কাজ। শুভেন্দু অধিকারী বলেছিলেন, আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন যে বাম আমলের ফাইল খোলাবে, কিচ্ছু খোলেনি, সব আন্ডারস্ট্যান্ডিং ছিল। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে একটা ফাইলও বন্ধ হয়ে ধুলো পড়া হয়ে জমা থাকবে না। ঠিক তাই মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আগের সরকারের দুর্নীতির ফাইল খুলতে শুরু করছেন। প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি হয়েছে তার জন্য নতুন তদন্ত কমিটিও তৈরি হয়ে গেল। কমিটির মাথায় থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু এবং 1 জুন থেকে শুরু হয়ে যাবে এই তদন্ত কমিটির প্রাথমিক পর্যায়ের কাজ। শেষ বক্তা পীযূষ কানুরি আমার সঙ্গে রয়েছেন, রাজারহাট নিউ টাউনের বিধায়ক। পীযূষবাবু, স্বাগত রিপাবলিক বাংলায়। অনেকটা দেরিতে পেলাম আপনাকে। যেভাবে কোথাও ঝড়ের গতিতে আপনারা সরকারকে নিয়ে এগিয়ে চলছেন, কি মনে হয় এবার কি আর বাকিরা কোনো সুবিধা করতে পারবে? পুলিশকে আমরা অ্যাক্টিভভাবে দেখতে পাবো এবার পুলিশকে? তাকে কোথায় দেখবেন জানি না, কিন্তু চোরদের জেলে দেখবেন এইটুকু নিশ্চিত থাকুন। চোরেদের জায়গা জেলের মধ্যে হবে, একদম নিশ্চিত থাকতে পারেন। মানে কোন রকম ফাইল বন্ধ হয়ে যাওয়া, ধুলো পড়ে যাওয়া, সেরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে? একদম নেই। ফাইল তো এখন খুলবেই। যে ফাইলগুলো সরিয়ে দেওয়া হচ্ছিল, যে ফাইলগুলো চুরি করে পালানো হচ্ছিল, সে ফাইলগুলো খুঁজে বের করা হবে। ফাইলগুলোই তো বুঝিয়ে দেবে যে জেলে কারা যাবে। বেশ, তাহলে ভয় পাচ্ছে কারা তাহলে এখন? যুবরাজ ভয় পাচ্ছে, দেখছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী কিভাবে কোর্টে পৌঁছে যাচ্ছেন, কিভাবে মানুষের সারা আজকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির দিকে, এই সরকারের দিকে। আর আজ সরকার কাজ করছে সেটা ওনার ভালো লাগছে না। বেআইনি নির্মাণ থামাবার জন্য ওনারা উঠে পড়ে লেগেছেন। সরকার কাজ করছে সেটা অনেকের ভালো লাগছে না। অনেক ধন্যবাদ, আমাদের সময় একদম শেষ, আমি এখানেই আলোচনা শেষ করব। সত্যি তাই, এই অ্যাকশন মোডটা অনেকে নিতে পারছেন না হয়তো, কিন্তু কিছু করার নেই। এই সরকারটা অ্যাকশন নেবে বলেই এসেছে এবং মানুষ এই সরকারকে নিয়ে এসেছে, মানুষ পরিবর্তন নিয়ে এসেছে, মানুষ পাল্টাতে চেয়েছে, কারণ মানুষ দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়তা আর তোলাবাজি, দলবাজি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিল। অতএব এখন সামনে আরও রকম চাবুক হয়তো অপেক্ষা করে রয়েছে। তবে এর মধ্যে শুধুমাত্র চাবুকের মধ্যে ডিসিশন নয়। আজকে সোজাসুজি স্বর্ণালী প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করবো। তবে তার একটা ভালো খবর দিয়েও শেষ করব। অন্নপূর্ণা ভাণ্ডার ইতিমধ্যেই ছাড়পত্র দিয়ে দিল মন্ত্রিসভা। 1 জুন থেকে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, আজকে ঘোষণা করেন অগ্নিমিত্রা পাল। অত্যন্ত প্রয়োজনীয় যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত যে নেওয়া হচ্ছে তা নিশ্চিতভাবে জানিয়ে দেয় আজকে মন্ত্রিসভা। 1 জুন থেকে ঢুকবে 3000 টাকা এবং সরাসরি সেই টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সিদ্ধান্ত হলো, ঘোষণা করলেন নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ এই পর্যন্ত, এটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH